বিনোদিনীর মাতা হরিমতি মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্যা দিয়া পড়িল। দুজনেই এক গ্রামেরই মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন, বলিলেন, বাবা মহিন, গরিবের মেয়েটিকে এবার উদ্ধার করিতেই হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে। তোদের আজকালকার পছন্দের সঙ্গে বেশ মিলিবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরো ঢের আছে। রাজলক্ষ্মী কহিলেন, মহিন, ওই তোর দোষ, তোর কাছে বিয়ের কথাটা পারিবারই জো নাই। মহেন্দ্র কহিল, মা, ও কথাটা বাদ দিয়াও সংসারে কথার অভাব হয় না, অতএব ওটা মারাত্মক কোনো দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন, মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতো ছিল না। বয়স প্রায় 22 হইল, MA পাশ করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে। তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারের কোনো অন্ত ছিল না। কাঙারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও তার মাতার বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকায় তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। মার সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হইবার জো ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়াই আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখি আর কি হইবে, তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দ বিচার করা মিথ্যা। কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন শুভ দৃষ্টির সময় তাহার পছন্দের সহিত যখন পুত্রের পছন্দের নিশ্চয়ই মিল হইবে, তখন মহেন্দ্রের কৈশোর কোমল হইয়া আসিবে। রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল। অবশেষে দুই চার দিন আগে সে বলিয়াই বসিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকারে প্রশ্রয় পাইয়াছে। এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল, পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বৃতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একেবারেই বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী। সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রর মাকে মা বলিত। মা তাহাকে স্টিমবোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আবির্ভাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসাবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী তাহাকে বলিলেন, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হয়, নইলে গরিবের মেয়ে। বিহারী জোর হাত করিয়া কহিল, মা, ওইটে পারিব না। যে মেঠাই তোমার মহেন্দ্রে ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয়, সে মেঠাই তোমার অনুরোধে পড়িয়া আমি অনেক খাইয়াছি, কিন্তু কন্যার বেলায় সেটা সহিবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করিবে? ও কেবল মহিনকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা মিশ্রিত মমতা আর একটুখানি বাড়িল। বিনোদিনের বাপ বিশেষ ধনী ছিল না, কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নের পড়াশোনা ও কারুকার্য শিখিয়াছিল। কন্যার বিবাহের বয়স ক্রমেই বইয়া যাইতেছিল, তবু তাহার হুঁশ ছিল না। অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে। টাকা করিও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসাতে গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতৃপুত্রের সহিত উক্ত কন্যা বিনোদিনের বিবাহ দেওয়াইলেন। অনতিকাল পরে কন্যা বিধবা হইল। মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্যে বিবাহ করি নাই, স্ত্রী বিধবা হইলে তো এক দণ্ডও টিকিতে পারিতাম না। বছর তিনেক পরে আরেকদিন মাতা পুত্রের কথা হইতেছিল। বাবা, লোকে যে আমাকেই নিন্দা করে। কেন মা, লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ যে তোমাকে নিন্দা করিবে? পাছে বউ আসিতে ছেলে পর হইয়া যায়, এই ভয়ে তোর বিবাহ দিতেছি না, লোকে এইরূপ বলা বলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হয় উচিত। আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারিতাম না, লোকের নিন্দা মাথা পাতিয়া লইতাম। মা হাসিয়া কহিলেন, শোনো একবার ছেলের কথা শোনো। মহেন্দ্র কহিল, বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসেই, তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যায়? এ যদি বা তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না।
রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সমাগত বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভাই মেজে বউ, মহিন কি বলে শোনো। ও পাছে মাকে ছাড়াইয়া উঠে, এই ভয়েও বিয়ে করিতে চায় না, এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? কাকি কহিলেন, এ তোমার বাছা বাড়াবাড়ি, যখনকার যা তখন তাই শোভা পাই। এখন মার আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘর কন্যা করিবার সময় আসিয়াছে, এখন ছোট ছেলের মতো ব্যবহার দেখিলে লজ্জা বোধ হয়। একথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না, এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিলেন তাহা সরল হইতে পারে, কিন্তু মধুমাখা নয়। কহিলেন, আমার ছেলে যদি অন্য ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তোমার তাতে লজ্জা করে কেন মেজো বউ? ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে। রাজলক্ষ্মী মনে করিলেন, পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীন ঈর্ষা করিতেছে। ছেলে যদি বউ না আনে, তোমার বুকে তাতে শেল বেঁধে কেন? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখনো উহাকে দেখিতে শুনিতে পারিব, আর কাহারও দরকার হইবে না। মেজ বউ অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়াই তাহার কাকির ঘরে উপস্থিত হইল। কাকি তাহাকে যাহা বলিয়াছেন তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না, ইহা সে নিশ্চয়ই জানিত, এবং ইহাও তাহার জানা ছিল কাকির একটি পিতৃমাতৃহীনা বঞ্জি আছে, এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোন সূত্রে আপনার ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান। যদিচ বিবাহে সে নারাজ, তবু কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল, তখন বেলা আর বড় বাকি নাই। কাকি অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানালার গড়াদের উপর মাথা রাখিয়া শুষ্ক বিমর্ষ মুখে বসিয়াছিলেন। পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়াছে, এখনো স্পর্শ করেন নাই। অল্প কারণেই মহেন্দ্রের চোখে জল আসিত। কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে ডাকিল, কাকিমা। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, আয় মহিন, বস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা হয়ে আছে কাকি, প্রসাদ খাইতে চাই। অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত অশ্রু কষ্টে সম্বরণ করিলেন এবং নিজে খাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্রের হৃদয় তখন করুণায় আর্দ্র ছিল। কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহার আনতে হঠাৎ মনের ঝোঁকে বলিয়া বসিল, কাকি, তোমার সেই যে বঞ্চির কথা বলিয়াছিলে, তাহাকে একবার দেখাইবে না? কথাটা উচ্চারণ করিয়া এসে ভীত হইয়া পড়িল। অন্নপূর্ণা হাসিয়া কহিলেন, তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন? মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, না, আমার জন্য নয় কাকি, আমি বিহারীকে রাজি করিয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। অন্নপূর্ণা কহিলেন, আহা, তাহার কি এমন ভাগ্য হইবে? বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে? কাকির ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কি মহেন্দ্র, এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র কহিল, পরামর্শ কিছুই না, পান লইতে আসিয়াছি। মা কহিলেন, তোর পান তো আমার ঘরে সাজা আছে। মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদন স্ফীত চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া লইল। ফুস করিয়া বলিয়া বসিলেন, কি গো মেজ ঠাকুরন, ছেলের কাছে লাগালাগি করিতেছিল বুঝি? বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াই গিয়েছিল। অন্নপূর্ণা ভোলেন নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন। দিন স্থির হয়েছে শুনিয়া মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করিলে কেন কাকি? এখনো বিহারীকে বলাই হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন, এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল। কহিল, চলো তো, পছন্দ না হইলে তো তোমার উপর জোর চালিবে না। বিহারী কহিল, সে কথা বলিতে পারি না, কাকির বঞ্জিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়ে আসিবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা। নিজেকে হালকা রাখিয়া পরের স্কন্ধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে। মহেন্দ্র একটু লজ্জিত ও রুষ্ট হইয়া কহিল, তবে কি করিতে চাও? বিহারী কহিল, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ, তখন আমি বিবাহ করিব, দেখিতে যাইবার ভরং করিবার দরকার নাই।
অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করিত। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, না দেখিয়া বিবাহ করিবে? সে কিছুতেই হইবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহে সম্মতি দিতে পারিবে না, এই আমার শপথ রহিল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরে আসিয়া মাকে কহিল, আমার সেই রেশমের জামা এবং ঢাকাই ধুতিটা বাহির করিয়া দাও। মা কহিলেন, কেন, কোথাও যাবি? মহেন্দ্র কহিল, দরকার আছে মা, তুমি দাও না, আমি পরে বলবো। মহেন্দ্র একটু সাজ না করিয়া থাকিতে পারিল না। পরের জন্য হইলেও কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্রই যৌবন ধর্ব আপনি চুলটা একটু ফিরাইয়া লয়, চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল। কন্যার জ্যাঠা শ্যামবাজারে অনুকূল বাবু নিজের উপার্জিত ধনের দ্বারাই তাহার বাগান সমেত 3 তলা বাড়িটাকে পাড়ার মাথার উপর তুলিয়াছেন। মাসি অন্নপূর্ণা বলিয়াছিলেন, আমার কাছে থাক, তাহাতে ব্যয় লাঘবের সুবিধা ছিল বটে, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হইলেন না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না। নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই কড়া ছিলেন। কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদৃশী ভাবনা যশ সিদ্ধি ভবনী তাদৃশী কথাটা খাটে না। ভাবনার সঙ্গে খরচও চাই। কিন্তু পণের কথা উঠিতেই অনুকূল বলেন, আমার তো নিজের মেয়ে আছে, আমি একার কত পারিয়া উঠিব। এমন করিয়া দিন বহিয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গুজিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দীপশান্তে সূর্য অস্তমুখ। দোতলার দক্ষিণ বারান্দায় চিত্রিত চিক্কন চিনের টালি গাথা। তাহারই প্রান্তে 2 অভ্যাগতদের জন্য রূপার রেকাবি ফলমূল মিষ্টান্নে শোভমান এবং বরফ জালপূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু জালে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে লইয়া আলোচিত ভাবে খাইতে বসিয়াছেন। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া গাছে গাছে জল দিতেছিল। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাসে মহেন্দ্রের শুভ্র কুঞ্চিত সুভাষিত চাদরের প্রান্তকে দুর্দাম করিয়া তুলিয়াছিল। আশপাশের দ্বার জানালার ছিদ্রান্তরাল হইতে একটু আদ্র চাপা হাসি, ফিসফিস কথা, দুটো একটা গহনার টুংটাং যেন শোনা যায়। আহারের পর অনুকূল বাবু ভিতরের দিকে চাহিয়া কহিলেন, চুনি, পান নিয়ে আয় তোরে। কিছুক্ষণ পরে সংকোচের ভাবে পশ্চাতে একটি দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়াইয়া আনিয়া পানের পাটা হাতে অনুকূল বাবুর কাছে আসিয়া দাঁড়াইল। তিনি কহিলেন, লজ্জা কি মা, বাটা ওই ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া কম্পিত হস্তে পানের বাটা অতিথিদের আসন পার্শ্বে ভূমিতে রাখিয়া দিল। বারান্দার পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্ত আভা তাহার লজ্জিত মুখে মণ্ডিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পান্বিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখিয়া লইল। বালিকা তখন চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূল বাবু কহিলেন, একটু দাঁড়া চুনি। বিহারী বাবু, এইটি আমার ছোট ভাই অপূর্বর কন্যা। সে তো চলিয়া গেছি, এখন আমি ছাড়া ইহার আর কেহ নাই বলিয়া তিনি দীর্ঘশ্বাস ফেলিলেন। মহেন্দ্রের হৃদয়ে দয়ার আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল। কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিত না। আত্মীয়রা বলিত এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনায় অধিক। কিন্তু অনুগ্রহ পালিত বলিয়া একটি কুণ্ঠিত ভীরুভাব তাহার নব যৌবনারম্ভকে সংযত সমৃদ্ধ করিয়া রাখিয়াছে। আদ্রচিত্ত মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? অনুকূল বাবু উৎসাহ দিয়া কহিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নন্দমুখী বলিল, আমার নাম আশ। পরের পর্বটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।